বাংলাদেশ ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে। I'm going to speak to the group of young people afterwards. বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। এদিকে সেনাপ্রধান দেশ ও জাতির উদ্দেশ্যে বার্তা দেওয়ার পর জাতিসংঘ থেকে কঠিন একটি চাপ এসেছে। দেশের সার্বিক ও স্থিতিশীল পরিবেশের জন্য তারা বাংলাদেশের উপর অ্যাকশন নেন এবং হাসিনাকে সাপোর্ট করে একটি পদক্ষেপ নেয়। ডক্টর ইউনূসের উপর কঠিন প্রভাব পড়ে। তাহলে কি জাতিসংঘের সিদ্ধান্তে দেশটি স্বাভাবিক হবে? আমার প্রশ্ন সেনাবাহিনী প্রধানের কাছে, যে তার সহকর্মীদের সহযোদ্ধাদের তিনি রক্ষা করবেন, তিনি কি ভূমিকা পালন করবেন? আমি নিশ্চিত শেখ হাসিনা বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেন, নেতাদের সাথে কথা বলেন, অডিও বার্তা পাঠান, নিশ্চয়ই এই কথাটা বলছেন, দেখো আমারে যেভাবে শেষ করছে বা পতন ঘটাইছে, তোমরাও ছড়িয়ে পড়ো, মেটিকুলাসলি ঢুকে যাও তাদের দুর্গের মধ্যে, তারপর গিয়ে কোন এক 5ই আগস্ট ঘটনা ঘটাই দিবা। গত 7 মাসের ফলাফল কি পাইলা? মনে হচ্ছে বাপ ছেলেকে বিদায় দিতেছে, যাও এই নতুন দলের পিছনে তুমি থাকো, আমিও তোমাদের পিছনে আছি। নো ছলনা, হ্যাঁ নো ছলনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার যে বক্তব্য দিয়েছেন খোলামেলা ভাবে, নিঃসন্দেহে সেটি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সবার মুখে মুখে কি পথে যাচ্ছে। উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের পর ছাত্ররা এখন বিএনপির সাথে সমঝোতার পথে। এটা খুবই দুঃখজনক। বিএনপি খুশি এই মুহূর্তে 15 বছরের ক্ষুধা মিটাচ্ছেন তাদের প্রত্যেকে ডাটা সেনাবাহিনীর কাছে আছে। সেনাবাহিনী যদি একবার ক্ষমতায় বসে, মিশরের আদরে কিংবা 111 আসে বাংলাদেশে, মনে রাখবেন একটারও পাছার ছাল থাকবে না। যে টাকা হজম করতে কামাই করেছেন, হজম করতে পারবেন না। যারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন তাদেরকে একটা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। স্বাভাবিক শান্ত স্বভাবের একজন মানুষ হচ্ছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার চূড়ান্ত পরিকল্পনা হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আবুল সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটা এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। নিয়ে সেনাপ্রধান আধা ঘন্টার কিছু কম সময় ভাষণ দিলেন এবং সেই ভাষণ রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সেনাপ্রধানকে বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে এই প্রথম অ্যাগ্রেসিভ মনে হয়েছে এবং তিনি তার বডি ল্যাঙ্গুয়েজে এটা বোঝানোর চেষ্টা করেছেন, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এবার থামতে হবে, না থামলে পরিণতি ভয়ঙ্কর হবে। তিনি যে হুঙ্কারটা দিয়েছেন, তিনি একেবারে স্পষ্ট ভাষায় সাবধান করে দিয়েছেন। কাদের সাবধান করলেন? তিনি বললেন আমি সাবধান করে দিচ্ছি। সাবধান করে না দিলে হয়তো আপনারা বললেন যে আপনি তো সাবধান করেননি আগে থেকে, তাই সাবধান করে দিচ্ছি। তিনি সাবধান কাদেরকে করলেন সেই প্রসঙ্গে উত্তরটা খোঁজার আগে যে প্রসঙ্গটা আসা উচিত, আসলেই আপনারা বুঝতে পারবেন যে তিনি কাদেরকে সাবধান করলেন। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে কথার বিশ্লেষণে আমরা যদি যাই, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে তিনি প্রধান কারণ হিসেবে যেটাকে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে সারা দেশে যে মব ভায়োলেন্স চলছে, ছাত্র সমন্বয়কের ব্যানারে যে মব তৈরি হচ্ছে, আক্রমণ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, বুলডোজার কাণ্ড, বাড়িঘরে আগুন দেয়া, বাড়িঘর গুড়িয়ে দেয়া, এই যে কর্মকাণ্ড চলছে সেটাই মূলত বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার মূল কারণ হিসেবে তিনি দেখেছেন। এবং তিনি এর সঙ্গে যুক্ত করেছেন সেটা হচ্ছে যে এই মব ভায়োলেন্সের কারণে, নিজেরা নিজেদের মধ্যে হানাহানির কারণে, হানাহানি সংঘাত, এই সংঘাতের কারণে যারা টেরোরিস্ট তারা সুযোগ পেয়ে যাচ্ছে। তারা মনে করছে কি যে এই সুযোগে আমরা যদি কিছু আকাম কুকাম করিও তাও আমরা রক্ষা পেয়ে যাব, যেহেতু ওরা রক্ষা পাচ্ছে। অর্থাৎ মব করে যারা রক্ষা পাচ্ছে তাদের কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা নিচে নেমেছে। এই কথা সেনাপ্রধান যখন বোঝান
তখন সরকারের বোধহয় টনক নড়ার কথা। এবং সেনাপ্রধান সাবধান করার প্রসঙ্গ যদি আসি, তাহলে তিনি স্পষ্টভাবে দুই পক্ষকে সাবধান করেছেন। এক, ছাত্র সমন্বয়কদের তিনি সাবধান করেছেন স্পষ্ট ভাষায়, যদি তারা না থামে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে সেনাবাহিনী। আর একটা জায়গায় সাবধান করেছেন, তিনি সরাসরি সরকারকে সাবধান করেছেন। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা তার ভাষণটা শুনেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা হচ্ছে যে তিনি তার ভাষণে দুইবার প্রধান উপদেষ্টার প্রসঙ্গে কথা বলেছেন এবং দুইবারই তিনি মাননীয় প্রধান উপদেষ্টা এই শব্দগুলো ব্যবহার করেননি। তিনি বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে, ডক্টর ইউনূস আমার সঙ্গে একমত হয়েছে। দুইবার দুই প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন। ডক্টর ইউনূসের সঙ্গে কি কথা হয়েছে, তিনি সম্বোধন করলেন একজন সেনাপ্রধানের, কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টাকে সম্বোধন করার কথা মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় প্রধান উপদেষ্টা, এভাবে এর বাইরে কোনো সম্বোধন করার কথা নয়। তিনি সেটা সম্বোধন করেননি। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তিনি সেটা সম্বোধন করেননি, সরাসরি নাম ধরে সম্বোধন করেছেন। বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে আমি কথা বলেছি, আমার কথা হয়েছে, তিনি নির্বাচন ব্যাপারে আমার সঙ্গে একমত হয়েছেন। এবং তিনি আরেকবার বলেছেন প্রফেসর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। এই যে দুইবার প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস এই কথাগুলো তিনি বললেন, এটাতে স্পষ্ট হয়ে যায় যে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনীর একটা বড় ফাটল তৈরি হয়েছে, যে ফাটলে সেনাবাহিনী রীতিমতো বিরক্ত, ত্যক্ত, এবং ত্যক্ত বিরক্ত হওয়ার অন্যতম আরেকটা বড় কারণ সেটা হচ্ছে যে বিদ্রোহের ফলে যে সকল বিডিআর জওয়ান যারা অপরাধী, যারা গত 15 বছর ধরে জেলে রয়েছে, 2009 সালের 25 ফেব্রুয়ারি, গতকালকে যে 25 ফেব্রুয়ারি উপলক্ষে সেনানিবাসে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই কিন্তু তিনি ভাষণটা দিয়েছেন। ওই বিডিআর বিদ্রোহের দিনটিকে স্মরণ করেই তিনি কথা বলেছেন এবং তিনি যারা অপরাধী, যারা জেলে রয়েছে তাদেরকে মুক্ত করা কিংবা তাদের বিষয়ে তাদের পক্ষে কথা বলে তাদের দোষকে, তাদের অপরাধকে ধামাচাপা দিয়ে রাজনৈতিক নেতাদের দোষ দেয়া, এই যে ব্যাপারগুলো চলছে ছাত্র সমন্বয়ক সহ সরকারের পক্ষ থেকে যে এই ব্যাপারগুলো চলছে, এই ব্যাপারে সরাসরি তিনি ফুল স্টপ টানতে বলেছেন সেনা সদস্যদের 57 জন সেনা অফিসারকে যেভাবে মারা হয়েছে বিডিআর বিদ্রোহে, সেটা আমরা জানি এবং এই ব্যাপারে কোনো কথা বিষয়ে একেবারে ফুল স্টপ দিতে হবে। অর্থাৎ বিডিআর বিদ্রোহের ব্যাপারে বিডিআর জওয়ানদের পক্ষে তাদেরকে ছেড়ে দেয়া, তাদের পক্ষে অবস্থান নেওয়া এবং রাজনৈতিক শেখ হাসিনার আমলে যেহেতু হয়েছে, শেখ হাসিনাকে ফাঁসানো, শেখ হাসিনার ফাঁসি চাওয়া, এই ব্যাপারগুলোতে তিনি একেবারে ফুল স্টপ দেওয়ার কথা বলেছেন। জোর কা ঝটকা ধীরে ধীরে লাগেঙ্গে সাহাব। পদ্মা নদী থেকে টুস করে ফেলে দিয়ে যে চুবনির চিন্তা হয়েছিল, সেইটার জন্য যে এত লম্বা সময় ধরে মানে ঝটকা লাগবে অনেকে হয়তো ভাবে নাই। তবে একটা সতর্কবার্তা আমরা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে পুলিশের প্রত্যেকটা সদস্য যারা বিভিন্ন ক্রাইমে জড়িত ছিলেন অথবা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের মাঠ পর্যায়ে ভূমিকা রেখেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু ডক্টর ইউনূসের সাইক্লোন শুরু হয়ে গেছে। প্রথম ধাপে আমরা দেখেছি পুলিশের আইজিপি, তারপর দেখেছি এসপি, আজকে আরো 82 জনের তালিকা আমাদের সামনে। 82 জন কারা? আমি চিন্তা করতেছি যে আমাদের যে ওসিরা মাঠ পর্যায়ে ছিল, ওনারা কোন ধরনের ঝামেলায় পড়বেন। দর্শক, একটা তালিকা তো হয়েছে সরকারের পক্ষ থেকে, আর ওই তালিকাটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। 2018 সালে রাতের ভোটের যে নির্বাচন ছিল, সেই নির্বাচনের দায়িত্ব পালন করা যে কর্মকর্তারা আছেন, ডিসি, এসপি বা আরো যারা ঊর্ধ্বতন লেভেলে ছিলেন, আস্তে আস্তে কিন্তু একে একে পানিশেবল হচ্ছে। এবারের তালিকায় আপনার আসছে যে পুলিশের 82 কর্মকর্তা তারা আজকে ওএসডি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি আব্দুল আলী মাহমুদ এবং 13 জন উপপরিদর্শক, উপমহাপরিদর্শক মানে ডিআইজি, 49 জন অতিরিক্ত ডিআইজি এবং 19 জন পুলিশ সুপার যারা আছেন তারা আজকে ওএসডি হয়ে গেছেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 3টি পৃথক আদেশ জারি করা হয়েছে। আদেশে ওএসডির কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আর সবাই 2018 সালের সেই নির্বাচনে দায়িত্ব পালন করেছেন।
তো আমার মনে হয় যে পুলিশের মধ্যে যে সংস্কার চলমান, অথবা বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার যে চরম অবনতি, পুলিশ ঠিকমতো কাজ করছে না অথবা পুলিশ ভূমিকা পালন করছে না, এমনটা কিন্তু সরকারের মনে হচ্ছে। কারণ বাবা হচ্ছে যে এই দায়িত্বগুলোতে যারা ছিলেন সবাই আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড অথবা লেয়াজু মেনটেন ছিল। তো এরকম বিভিন্ন কারণে আস্তে আস্তে পুলিশের একদম ওসি এসআই লেভেল পর্যন্ত সম্ভবত যারা বিভিন্ন ইস্যুতে ছিল তারা আস্তে আস্তে চাকরি হারাবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশের ভূমিকা রাইট নাও আমি মনে করি তাদের দোষ নাই ভাই। বাস্তবতা হচ্ছে এটা। দেখেন ওই দিন এক অটো চালক এক পুলিশে 1 কিলোমিটার হ্যাশটাই নিয়ে গেছে। কালকে দেখলাম এক হুন্ডাওয়ালা উল্টা ঢুকছে, সার্জেন্ট মামলা দিছে, তারে ওই আর্মির মেজরের ভয় দেখাচ্ছে, সে মারতেছে। পুলিশ মানসিকভাবে কিন্তু প্যানিক। তো সেই জায়গায় যে মব জাস্টিসের যুগ চলতেছে, আসামি ধরতে গেলে পাবলিক পিটাচ্ছে, তো সেখানে পুলিশ খুব ফাংশন করবে এটা ভাবার কোনো কারণ নেই। সমস্যা হয় তারা থাকতে পারে, জানি না। তবে ইউনূস সরকার তার সাইক্লোন, আমি নিশ্চিত শেখ হাসিনা বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেন, নেতাদের সাথে কথা বলেন, অডিও বার্তা পাঠান, নিশ্চয়ই এই কথাটা বলছেন যে দেখো আমারে যেভাবে শেষ করছে বা পতন ঘটাইছে, তোমরাও ছড়িয়ে পড়ো মেটিকুলাসলি, ঢুকে যাও তাদের দুর্গের মধ্যে, তারপর গিয়ে কোন এক 5ই আগস্ট ঘটনা ঘটাই দিবা। আসলে একটা গান শুনে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আসলে পাগলের খেলাই চলছে মাইরি। মানে যে কৌশলে আওয়ামী লীগকে ঘায়েল করেছিল জামাত ইসলাম প্লাস হচ্ছে শিবির অথবা ধরেন সমন্বয়করা যারা বিভিন্ন দলের সাথে কানেক্টেড, তো একই খেলা এখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ শুরু করেছে। অনেকটা কাটা দিয়ে কাটা তোলার মতন। আমাদের কুমিল্লার ভাষায় বলে দেখলাম কার থেকে, তোমার থেকে, শিখলাম কার থেকে, তোমার থেকেই। ঘটনার প্রেক্ষাপট এই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সংগঠনটার নাম কি? বৈষম্য বিরোধী ছাত্র পরিষদ বা যে সংগঠনটা আছে এই মুহূর্তে, জাতীয় নাগরিক কমিটি বা আমাদের উপদেষ্টারা যারা আছেন, এইটা হচ্ছে তাদের মেইন গোড়া। সেই গোড়ার মধ্যেই মেটিকুলাসলি ঢুকে পড়েছে ছাত্রলীগ। মজার বিষয় দেখেন, পটুয়াখালীর মহিপুর থানার একসময়ের জয় বাংলা ক্লাবের সভাপতি এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব মুসল্লি এই মুহূর্তে সাভার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। আর এ নিয়ে যে কমিটি ঘোষিত হয়েছে, এই কমিটি নিয়ে অলরেডি বাতিল করার জন্য আবেদন আসছে, সংবাদ সম্মেলন হয়ে গেছে, অনেকে সেই কমিটি থেকে পদত্যাগ করছেন। অনেকে বলছেন যে ভাই এটা কেমনে হইল, বৈষম্য বিরোধীদের কমিটিতে ছাত্রলীগ, যুবলীগ এরা কিভাবে জায়গা পাইল। তবে আমি একটা জিনিস বুঝি না, যে ধরেন আগস্টে যখন আন্দোলন চলছিল, জুলাই আগস্টে ছাত্রলীগের অনেক ছেলেরা কিন্তু পদত্যাগ করছিলেন, দেখছেন না? এর মধ্যে কিন্তু সার্জিসও একজন পদত্যাগ করছে কিনা জানি না, হাসনাত, এরা কিন্তু একসময় ছাত্রলীগ ছিল। তো তারা যদি পরিবর্তন হইয়া একটা দলের, একটা রাজনৈতিক দলের প্রধান হতে পারে, তাহলে এই ছেলেটা সেও তো ওই সময় পদত্যাগ করুক না করুক, হয়তো মনে মনে আওয়ামী লীগের প্রতি তার ঘৃণা জন্মাইছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রাখছিল। এখন তার এক্স রাজনৈতিক পরিচয় নিয়ে সে একটা ভালো জায়গা পাইছে, এটাতে ভাই তোমাদের জলে কেন? বলতেছে না কালসাপরে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগরে বিশ্বাস করা যায় না, ছাত্রলীগরে করা যায় না, তো সার্জিসে করছেন না? এই ছেলেটার একটু চান্স দিয়ে দেখেন, হয়তো মনে মনে সে অনেক পরিবর্তন হয়েছে। আবার অনেক জায়গায় আমরা দেখেছি যে এই আন্দোলনের সময় পোলাপাইন কিন্তু পরিবর্তন হয়েছিল। আচ্ছা, এখন তার বিরুদ্ধে আরেকটু অভিযোগ হচ্ছে যে পটুয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমান এবং তার স্ত্রী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখার ঘনিষ্ঠ ছিলেন রাকিব মুসল্লি। তো সার্জিসের একটা ভিডিওতে আমরা দেখছি সাদ্দামের কাছে গিয়া আন্দোলনের সময় কিভাবে বক্তব্য দিছে,
বঙ্গবন্ধু নিয়ে কিভাবে বক্তব্য দিছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে তার কতটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল কিনা। তো এই ছেলেটা থাকলে কি হয়েছে, মনে মনে সে বদলাই গেছে না, বাঙালি এটা মানতে নারাজ। এখন বলা হচ্ছে যে আপনার তার বাবা কুয়াকাটা পৌর কৃষক লীগের সাবেক সভাপতি, মানে বোঝানো হচ্ছে যে টোটাল ছেলেটা আগাগোড়া ফুল আওয়ামী লীগ ফ্যামিলি। এখানেই শেষটা, তার নামে আরো আছে পোলা বড় ব্লুটুথ একটা সংগঠন সে বানাইছে যে সমাজসেবা সংগঠন। তো এই সংগঠনের আড়ে চাঁদাবাজি করত, ব্যবসায়ী সাধারণ মানুষকে জোর করে এখানে টাকা দিতে বাধ্য করত। এছাড়া বিএনপি জামাতিদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিও করতেন রাকিব। তো কিভাবে সে এখন এত বড় একটা পদ বাগায় নিতে পারে, এটা নাকি ভুল তথ্য কে জানে, বাট সেই ঘটনা ঘটাই দিচ্ছে মেটিকুলাসলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার চূড়ান্ত পরিকল্পনা হয়ে গেছে। তিনি মার্চ মাসেই ফিরবেন, তবে ডেট আর সময় এখনো ঠিক হয়নি। আমি আপনাদের আশ্বস্ত করছি তিনি মার্চেই ফিরবেন। আমি গত 7 মাস 8 মাস ধরে বলে যাচ্ছি এই একই ডেট, একই মানে মাস, ডেট নয়, একই মাস, একই সালে একই মাস। এখন এই যে পরিকল্পনা যেটা হয়েছে সেটা হয়েছে 23 তারিখ রাতে, মানে রবিবার দিন রাতে। আমি খবরটা আমার কানে এসেছিল, আমি 2 দিন ধরে এই খবরের পেছনে ঘুরু করছিলাম, কিন্তু খবরের আমি ভেতরের অংশটুকু কিছু জানতে পারিনি। শুধু এটা শুনেছিলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর জয়শঙ্কর এবং অজিত দোভাল একটি মিটিং করেছেন। এখন এরকম মিটিং প্রচুর হয়, আমি বলবো না এই মিটিংটা শুধু বাংলাদেশকে নিয়েই হয় বা হয়েছে, এরা মিটিং প্রচুর হয়। সেরকম গভীর রাতে মিটিং করে এখন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যান্য দেশের ক্ষেত্রে অন্যান্য ব্যবসাপত্র, হ্যান্ড ত্যান, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে এই সমস্ত হয়। তার মধ্যে এই বাংলাদেশ প্রসঙ্গ আছে কিনা এটা আমি খবরটা পাচ্ছিলাম না, যার জন্য আমি গত 2 দিন ধরে এই খবরের পেছনে লেগেছিলাম। এবং গতকাল রাত পর্যন্ত যে খবর আমার কাছে এসে পৌঁছেছে তাতে এটা আমার কাছে পরিষ্কার হয়েছে যে উনি মার্চ মাসে ফিরছেন, 26 তারিখের আগেই ফিরছেন। শুধু ডেটটা এখনো ঠিক হয়নি। হঠাৎ এই প্ল্যানটা হলো কি করে? ওমান থেকে ডক্টর জয়শঙ্কর ফিরে এলেন। ফিরে আসার আগে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা যিনি আছেন তৌহিদ হোসেন, তার সঙ্গে সাইডলাইন একটা বৈঠক করলেন। বৈঠক করে একটা কড়া বার্তা দিয়ে দিলেন যে ভারতবর্ষ এই জিনিসটা চায়, এবার আপনারা সেই জিনিসটা করুন, না হলে পরে যদি সন্ত্রাসবাদকে জলবাদ করে নেন তাহলে ভারতবর্ষ সেটা মেনে যাবে না। আর বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে কি সম্পর্ক চায় সেই সম্পর্ক আপনাদের ঠিক করে নিতে হবে। সেই সিদ্ধান্ত আপনারা ঠিক করুন, ভারতের সঙ্গে কি সম্পর্ক আপনারা চান। তখন কিন্তু তৌহিদ হোসেন কিন্তু একেবারে ভিজে বিড়ালের মতো বসেছিলেন, তিনি কোনো কথা বলেননি। হ্যাঁ হুঁ করে বেরিয়ে গেছেন। যখন বাইরে বেরিয়েছেন তখন সবাই যখন জিজ্ঞেস করে তিনি বলছেন অল ইজ ওকে, মানে সব ঠিক আছে, আর কোনো কথা নেই। দেশে ফিরে তিনি এবার বলছেন যে ভারতবর্ষকে ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে তারা কি রিলেশন চায়। বাংলাদেশ হচ্ছে এইটুকু একটা রাষ্ট্র, সেই বাংলাদেশ ভারতবর্ষকে নির্দেশ দিচ্ছে, মানে বার্তা দিচ্ছে যে ভারতবর্ষ ঠিক করুক বাংলাদেশ, মানে বাংলাদেশ সঙ্গে তারা কি রিলেশন চায়। কি রিলেশন চায় সেইটা কিন্তু এবার বুঝে যাবে যে ভারতবর্ষ কি রিলেশন চায়। ভদ্র ভাষায় তো হবে না, ভাষাটা তো কঠিন প্রয়োগ করতে হবে। আচ্ছা, তৌহিদ হোসেন কি বলেছেন একটুখানি শুনে নিন। আপনি প্রথম জয়শঙ্করের যেটা স্টেটমেন্ট, উনি বলেছেন যে কেমন সম্পর্ক চায় বাংলাদেশ, সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, তাই না? অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই। আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন, এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই এবং অন দি বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট এন্ড রেসিপ্রোকাল ইন্টারেস্ট। তার বক্তব্য শুনলেন, তিনি আরো অনেক কথা বলেছেন, আমি সেগুলো ছেড়ে দিলাম। এর মধ্যে হলো কি
অজিত দোভাল তিনি সমস্ত বর্ডার লাইনগুলো তিনি ট্রাভেল করলেন, লজিস্টিক ঠিক আছে কিনা, সমস্ত মানে আমাদের তৈরি মানে জিনিসগুলো সব ঠিকঠাক তৈরি আছে কিনা, অস্ত্রশস্ত্র পৌঁছেছে কিনা, আর খাবারের যোগান সব ঠিক আছে কিনা, সমস্ত দেখার পর সব কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদিকে মেসেজটা পৌঁছে দিলেন, একদম লাস্ট ওয়ার্নিং পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর। এদিকে সমস্ত ভেতরের পরিকল্পনা অজিত দোভাল করে নিয়েছেন, করে নিয়ে গিয়ে রবিবার দিন রাত্রিবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সেখানে সমস্ত কিছু তাকে ব্রিফ করেছেন। প্রধানমন্ত্রী কি বলেছেন আমি জানি না, কারণ প্রধানমন্ত্রী চাইছেন খুব শীঘ্রই ব্যাপারটা সমাধান হোক। কারণ শেখ হাসিনা আগের ভিডিওতেই বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। তিনি দোভালজিকে মানে উত্তপ্ত করে দিচ্ছেন ফোন করে যে আমি কবে ফিরবো, আমি সামনের মাসে ফিরবো, সামনের প্রথম সপ্তাহে ফিরবো, নইলে দ্বিতীয় সপ্তাহে ফিরবো। একবার তো বলেছিলেন আমি এখনই ফিরবো, এই মাসের 30 তারিখেই ফিরবো। দোভালজি বলেছিলেন না এখনো সম্ভব নয়, আপনাকে এই যুদ্ধক্ষেত্রে তো বসিয়ে দিয়ে আসতে পারি না, আপনাকে সময় মতো আমরা ঠিক বসিয়ে দিয়ে আসবো, তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এখন এই খবরটা আমাদের মোদীজির কাছেও পৌঁছেছে, মোদীজিও চাইছেন এই ব্যাপারটা একটা সমাধান হোক। গতকালকে সম্ভবত ট্রাম্পের সঙ্গে মোদীজির একটা কথাবার্তা হয়েছে, খুব সম্ভবত, আমি কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না, খুব সম্ভবত একটা কথাবার্তা হয়েছে। এই কথাটা আমার কানে এসেছে, কিন্তু আমি কোনো কনফার্মেশন পাইনি। যাই হোক, সেটা ম্যাটার করে না, কারণ ট্রাম্প আগেই বলে দিয়েছেন যা কিছু করার ভারতবর্ষ করবে। এখন এখানে আছে পাকিস্তান আছে, এবং পাকিস্তান এখানে একটা রোল প্লে করার চেষ্টা করছে। আমি বলেছিলাম পাকিস্তানের মাথায় খুব শিগগিরই একটা ডান্ডা মারবে। আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন, কাল আজকে ভোর রাতে টুইট করেছেন। এই টুইটে উনি বলেছেন যে পাকিস্তানকে যে F-16 দেওয়া হয়েছিল, সেই F-16 কিন্তু ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। নিজেদের দেশে সন্ত্রাসবাদ যেটা আছে তার জন্য ব্যবহার করো, কিন্তু ভারতবর্ষের দিকে কিন্তু সন্ত্রাসবাদের জন্য ভারতবর্ষের দিকে কিন্তু একদম ব্যবহার করতে যাও না, তাহলে কিন্তু তোমরা এগ্রিমেন্টকে উপেক্ষা করবে। ফলে একটা বার্তা কিন্তু পাকিস্তানের কাছে চলে গেল যে বাংলাদেশ নিয়ে ভারত যখন কিছু করবে, পাকিস্তান যেন ভারতের বায়ু সীমা যেন অতিক্রম না করে। যদি অতিক্রম করে তাহলে পরে ভারত কিন্তু ওদিকেও রিটালিয়েট করবে। তার জন্য কিন্তু ভারতবর্ষ ওখানেও কিন্তু একদম যথাসম্ভব সৈন্য রেখে দিয়েছে এবং সমস্ত লজিস্টিক ওখানে তৈরি করে রেখে দিয়েছে। বাংলাদেশ ফেল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে। এখন বাংলাদেশ সত্যি ব্যর্থ রাষ্ট্র হয়েছে কিনা এইটা নিয়ে বলতে গেলে বাংলাদেশের অনেকেই আপত্তি করবেন, আমরা এখনো বাংলাদেশ আমরা রাষ্ট্র আছে। অনেকে আবার টিভিতে কিংবা নানা জায়গাতে সোশ্যাল মিডিয়াতে তারা বলতে শুরু করেছেন কিংবা আপত্তি জানাচ্ছেন যে বাংলাদেশ ফেল্ড স্টেট নয়, বাংলাদেশ যথেষ্ট ভালো আছে। এখন এই ফেল্ড স্টেট কথাটা পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে শোনা যায়, যাদের সম্পর্কে শোনা যায় তারাও কিন্তু এইভাবেই আপত্তি জানান যে আমরা ফেল্ড স্টেট নই। যেমন ধরুন আফ্রিকায় রোয়ান্ডা আছে, কঙ্গো, চাঁদ, হাইতি, সাউথ সুদান, লিবিয়া, সোমালিয়া, এরা ফেল্ড স্টেট হিসেবে এদের পরিচিতি হয়েছে। এশিয়ায় রয়েছে মিয়ানমার, ইরাক, সিরিয়া ইত্যাদি দেশের নাম উঠে এসছে এই ফেল্ড স্টেটের তালিকায়, এবং অতি সম্প্রতি এখানে উঠছে বাংলাদেশের নাম। কোনো বিশেষজ্ঞের মতে বাংলাদেশ, যেমন একটু আগে বললাম, ব্যর্থ রাষ্ট্র হয়নি এখনো তাদের সিমটম দেখা গেছে, কিন্তু ব্যর্থ রাষ্ট্র তারা হয়নি। আবার কেউ বলছেন যে হয়ে গেছে ব্যর্থ রাষ্ট্র, একটু আধটু কম থাকবে সেটাও হয়ে যাবে। কিন্তু আমার তো মনে হয় বাংলাদেশ ইতিমধ্যেই কম নেই, পুরোপুরি ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতামতকে দূরে সরিয়ে রেখে আচ্ছা আমরা নিজেরা যদি এই বিষয়টি নিয়ে আমাদের অভিজ্ঞতার আলোকে বিচার করতে চাই, তাহলে আগে আমাদের জানতে হবে যে ফেল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র বলতে কি বোঝায়, অর্থাৎ কোন বৈশিষ্ট্যগুলো থাকলে একটা রাষ্ট্র ব্যর্থ হয়, আর কোন বৈশিষ্ট্যগুলো সেগুলো বা না থাকলে তাকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলতে পারি না। তো সে যে বৈশিষ্ট্যগুলো কথা বলবো এগুলো তো বটেই, তবে একটা কথা মনে রাখতে হবে, এগুলোতেই কিন্তু সীমাবদ্ধ নয় রাষ্ট্রের বৈশিষ্ট্য, এর বাইরেও কিছু থাকে যাকে বলা যায় একটা রাষ্ট্রীয় সৌন্দর্য। যেমন একটি মেয়ের তার চোখ ভালো হলেও কিংবা ধরুন মেয়ে কারো ছেলেই ভাবুন না কেন, আজকে যদি আমাদের ভারতের খুব ভালো অভিনেতাদেরকে দিলীপ কুমারকে যদি ধরি কিংবা আমাদের উত্তম কুমারকে ধরি, তাদেরকে কি বিরাট সুপুরুষ বলা যাবে? তা নয়।
কিংবা সুচিত্রা সেন, হয়তো তিনি তো বিশ্বের সৌন্দর্যের বিচারে তিনি যে প্রথম জায়গায় চলে গিয়েছিলেন তা তো নয়, কিন্তু যারা পৃথিবীতে বিশ্ব সুন্দরী হয়েছেন তাদের তুলনায় যদি বলা হয় সুচিত্রা সেনের নাম সেখানে থাকে, তাহলে তাকে বলতে হবে তিনি তার থেকেও বড় সুন্দরী। অর্থাৎ সুন্দরী সবসময় মাপজোকের উপরে থাকে না, তেমনি সৌন্দর্য সবসময় সেই পুরুষের কিংবা নারীর যারই হোক না কেন চেহারা প্রত্যেকটা খুঁটিনাটির উপরে থাকে না, সবকিছু মিলিয়ে একটা সৌন্দর্য তৈরি হয়। তো রাষ্ট্র গঠনেরও তেমনি মূল লক্ষ্য হচ্ছে একটি সৌন্দর্য নির্মাণ করা। এটা না থাকলে সে রাষ্ট্র সফল হয় না। যদি দেশের মধ্যে বিদ্রোহের উপস্থিতি থাকে, গোষ্ঠী সংঘর্ষ থাকে, চরম রাজনৈতিক দুর্নীতি, দেশে যদি আইনের শাসন না থাকে, অপরাধের হার যদি অপ্রতিরোধ্য জায়গায় পৌঁছয়, ক্রমশ পুলিশ বাহিনী যদি চূড়ান্ত অক্ষম হয়, একটি দুর্বৃত্ত এবং অকার্যকর আমলাতন্ত্র যদি মাথার উপরে থাকে এবং তারা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বিচার বিভাগ যদি সারেন্ডার করে ক্ষমতার কাছে, সামরিক বাহিনী যখন হস্তক্ষেপ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, তখন সেই রাষ্ট্রকে বলা হয় ব্যর্থ রাষ্ট্র বা ফেইল্ড স্টেট। এইসব বৈশিষ্ট্যগুলি বাংলাদেশের ক্ষেত্রে কেমন আছে সেটা দেখি এক এক করে। প্রথমে দেখি দেশের মধ্যে বিদ্রোহের উপস্থিতি। বিদ্রোহ তাকেই বলা হয় যখন প্রচলিত বা বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়ে সাংবিধানিক ব্যবস্থার ঊর্ধ্বে উঠে কিছু করা হয়। সাংবিধানিক পথে নির্বাচিত শেখ হাসিনাকে সরকারের উৎখাত করে যেভাবে ও যে পথে বাংলাদেশের ক্ষমতা দখল হয়েছে, সেটাকে বিদ্রোহ ছাড়া অন্য কিছু বলা যায় না। বিপ্লব আর বিদ্রোহের মধ্যে পার্থক্য আছে, এটা মনে রাখতে হবে। প্রশ্ন তোলা যায় হাসিনার সরকার ভোট জালিয়াতি করে সরকার দখল করেছিল, সুতরাং সেটা অবৈধ সরকার, সেটা সাংবিধানিক সরকার নয়, এটা বলতে পারে। সুতরাং ওই অসাংবিধানিক হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে, বিদ্রোহ বিপ্লব যাই বলেন না কেন তার মাধ্যমে, তাহলে দোষটা হলো কি? আচ্ছা, প্রশ্ন তো তুললেই সেটা তো গ্রাহ্য হয় না। অভিযোগ সঠিক বলে সাব্যস্ত বা প্রমাণিত হলে তবেই সেটা গ্রাহ্য হয়। চালু নিয়মে বাংলাদেশে হাসিনা আমলেও শাসন ব্যবস্থা ছিল, হাইকোর্ট ছিল, সুপ্রিম কোর্ট ছিল, সেখানে গিয়ে বিচার চাইলে পাওয়া যেত। যদি বলেন যে না সেখানে পাওয়া যেত না, তাহলে তো এই একই কথা আপনাদের এখানেও বলা যায়, এখানেও বিচার পাওয়া যাচ্ছে না। সুতরাং মুদ্রা কথা হলো যে অভিযোগ সঠিক বলে যতক্ষণ সাব্যস্ত বা প্রমাণিত হচ্ছে না ততক্ষণ সেটা গ্রাহ্য নয়। তেমন কিছু বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ক্ষেত্রে হয়নি। তাহলে সেটা হচ্ছে সাংবিধানিক সরকার, তাকে গায়ের জোরে উৎখাত করার চেষ্টা, ও সেই চেষ্টায় দেশের সামরিক বাহিনী যখন যোগসাজশ থাকে তার, তখন প্রমাণিত হচ্ছে এটা বিদ্রোহ, বিপ্লব নয়। আবার এই যে নতুন ছাত্র শাসন ব্যবস্থাটা এলো, তারপরে কি বিদ্রোহের পরিস্থিতি শান্ত হয়েছে? এই যে যাকে পাবলিক মাস আপরাইজিং বলে, সেটা কি শান্ত হয়েছে? ঢাকায় তো এই কলেজ সে কলেজ, এই পাড়া সে পাড়া, এ গোষ্ঠী সে গোষ্ঠী দাঙ্গা চলেছেই। ওই ছাত্র নামে বৈষম্য বিরোধী নামে একদল ডাকাত, তারা তো যেখানে সেখানে ডাকাতি করতে যাচ্ছে, বলছে ওটা আওয়ামী লীগের বাড়ি। আওয়ামী লীগের বাড়ি হলে সেখানে গিয়ে কি হামলা করা যায়? তো বিদ্রোহের পরিস্থিতি সুতরাং শান্ত হয়নি। ঢাকা সহ দেশের বিস্তীর্ণ অংশে নিত্য নৈমিত্তিক গোষ্ঠী সংঘর্ষ অব্যাহত, সাধারণ মানুষ এই অবস্থার শিকার। আসি রাজনৈতিক দুর্নীতির প্রসঙ্গে। আর দুর্নীতি মানে কেবল টাকা পয়সার দুর্নীতি হয় না, দুর্নীতি রাজনৈতিক দুর্নীতি হয়। রাজনীতি যখন দুর্নীতির উপরে ভর করে উঠে দাঁড়ায় তখন সেটা রাজনৈতিক দুর্নীতি। বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থাটি এখন দাঁড়িয়ে আছে রাজনৈতিক দুর্নীতির উপর। অবৈধভাবে ক্ষমতা দখল করে জনগণের তাদের রায় না নিয়ে একদল দেশ চালাচ্ছে, ক্ষমতা দখল করে রেখেছে, এটা রাজনৈতিক দুর্নীতি। আইনের শাসনের প্রশ্নে আসি। যেভাবে বিচারের নামে প্রহসন ঘটিয়ে দাগী দুর্বৃত্ত অপরাধী ও সন্ত্রাসীদের জেল থেকে ছাড়া হচ্ছে, যেভাবে ইসকন সন্ন্যাসী চিন্ময় দাস ব্রহ্মচারীকে বিচার পাওয়ার সুযোগ না দিয়ে সরকারি প্রশ্রয়ে, সরকারি পরিকল্পনায় আটকে রাখা হয়েছে, যেভাবে স্বয়ং প্রধান উপদেষ্টা ইউনুস মিয়া নিজের বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা প্রত্যাহার করে নিয়েছেন বিচারালয় থেকে, যেভাবে ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙা হলো, ঐতিহাসিক সব ভাস্কর্য শিল্পকীর্তি ধূলিসাৎ করা হলো, এবং সুরক্ষা বাহিনী আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরক্ষা দিতে থাকলো সেই দুর্বৃত্তদের, তাতে কি মনে হয় যে দেশে আইনের শাসন বলে কিছু আছে? গাজীপুরের ঘটনায় যেভাবে ডাকাতদের সংরক্ষণ দিতে দেশ জুড়ে ডেভিল হান্ট অপারেশন চালু হলো, সেটা দেখলে আইনের শাসন আছে এ কথা বলা যায়? আপনার যদি সাধারণ বুদ্ধিটুকু থাকে তাহলে বলুন তো দেশে আইনের শাসন আছে? সেটা আছে কিনা বলুন। অপরাধ সংগঠনের দিকে নজর রাখুন।
ঢাকায় মেয়েরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দুদিন আগে প্রতিবাদ করেছে খুন ধর্ষণের বিরুদ্ধে। প্ল্যাকার্ডে লেখা 48 ঘন্টায় 17টি ধর্ষণ আর অগুন্তি ডাকাতি। বাস থামিয়ে 3 ঘন্টা ধরে ডাকাতি হলো, মহিলাদের ধর্ষণ করা হলো, শুনছি তারা আবার হিন্দু মহিলা। কেউ গ্রেপ্তার হলো না। ডাকাতি করতে গিয়ে ধরা পড়লো একদল, দেখা গেল ডাকাত দল। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম চলা করতে সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।